নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফ একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ প্রায় অনেক দিন পর একদম সকাল সকাল বিছানাটা তুলে নেবার সৌভাগ্য হয়েছে। কারণ সকাল সকাল বিছানা তোলার ঠিক লাস্টে যে কবে তুলেছিলাম ঠিক সেই রকম মনে নেই। বেশিরভাগ দিনই টুকটাক যা সমস্ত কাজকর্ম থাকে বা রান্না বান্না হয়ে যায়, তারপর ওই 9টা বা 9:30টার সময় বিছানাটা তোলা হয়। আর আজকে কি হয়েছে, একদম সকালেই প্রত্যেকেই ঘুম থেকে উঠে পড়েছে, ছোটো মেয়ে, বড় মেয়ে, হাজব্যান্ড আর আমি তো বটেই। তো ওরা সবাই ঘুম থেকে উঠে সবাই একটু বাইরে গিয়ে বসেছে, আর সেই ফাঁকে আমি আগে বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা যদি পরিষ্কার থাকে, ঘরে ঢোকার সাথে সাথে কিন্তু একটা বেশ পজিটিভ এনার্জি পাওয়া যায়। যে ঘরে ঢোকেই যখন দেখব যে ঘর দোর গুছানো থেতনা আছে, সেই সময় কিন্তু যে একটা এনার্জি আমাদের মনের মধ্যে থাকে, সে সমস্ত আর যাই হোক অন্যান্য কিছুতে কিন্তু পাওয়া যায় না। কিন্তু হয় কি, সেই জিনিসটা আমাদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের একদম ছোটো ছোটো ছানাপোনা থাকে, আমার তো ক্ষেত্রে সেটা হয়েই ওঠে না। হয় ছোটো মেয়ে না হলে বড়ো মেয়ে, কেউ না কেউ বিছানায় থাকে। তারপরে ধরুন বড়ো মেয়ে কখনো পড়তে বসেছে, ছোটো মেয়ে কখনো বসে আছে, তারপরে যদিও বা বিছানাটা ধরুন তুললাম, তারপরে আবার ওর ঘুম পেয়ে গেল, তো আবার সে বিছানায় যেমনকে তেমন করে ফেলতেই হয় আর কি। আজকে দোল পূর্ণিমার ব্লগটাই আপনার সাথে শেয়ার করছি। আর এখানে এই যে 2 রকম আবির ঢেলে নিচ্ছি। অপরাজিতা কালারের যে আবিরটা খুব ভালো লাগে, আর তার সাথে পিঙ্ক কালার, দুটোই একদম খুব সুন্দর মতন হয়েছে। প্রথমেই ঠাকুরের পায়ে আমি আবিরটা অর্পণ করে দিচ্ছি। তো সকাল সকাল আজকে যেহেতু ঘুম থেকে ওঠা হয়ে গেছে, আর সমস্ত কিছু মানে ঠাকুর পুজোর যা সমস্ত রীতিনীতি আছে সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি। আর আমি সবার পায়ে আবির ছুঁয়ে দিয়েছি। এবার এই বড়ো মেয়েটা চান করে ওর দাদার পায়ে, মানে দাদুর পায়ে আর বাবার পায়ে এই যে আবির দিচ্ছে। তো প্রথমে ঠাকুরকে আবির দিয়ে দিয়েছিল আমার সাথেই। আমি ওকে বললাম যে বাবার পায়ে আর দাদুর পায়ে দে। আমার পায়ে দেবার কথা কিন্তু আমি উচ্চারণ একবারও করা হয়নি। তো ও দেখলাম ওর দাদুর পায়ে এবং বাবার পায়ে দেবার পরেই এসে আমার পায়েও একটু ছোঁয়ালো। তো এই ধরনের যে মানে চাওয়া পাওয়াগুলো ওকে কিন্তু বলে দিতে হয় না, আর এগুলো ওর আয়ত্তের মধ্যে এসে গেছে। বেশিরভাগ টাইম আমি বুঝতে পারি এগুলো কিন্তু এক অদ্ভুত চাওয়া পাওয়া, যেগুলো বলে প্রকাশ করা যায় না। আর ছোটো মেয়েটাকে দেখুন, ওকে এমন আবির দিতে গেছে। ওকে আমি বলছি যে মানে আবির দিতে হবে না, থাক। আর ঠিক ও আবির বলছে না, সবাই আবির খেলবে, আর বনিকে একটু দেবো না, ওই যে ওকে একটু লাগালো লাস্টে। এবার ওর এখন ইচ্ছা হয়েছিল যে আশপাশে বেশ আর কেউ থাকবে, বেশ দেবো, বেশ ভালো হতো। এবার আমাকে বলছে মা আমাকে একটা নিয়ে ভিডিও বানাও। তো আমি আর কি এই যে একটা ভিডিও ক্লিক করে নিলাম ওর সাথে। আর ছোটো মেয়েটা শুধু দেখছে, দেখুন। আজকে তো ঠিক সেই রকম রান্নাবান্না হবে না বলতে, ভাত হবে না। কারণ আমাদের এই দোল পূর্ণিমার দিনে একদম ছোটো থেকে যেটা দেখে আসছে, আমাদের এখানে রীতিনীতি অনুযায়ী ভাত হয় না। তবে অনেকের বাড়িতে দেখি যে ভাত হয়। তারপরে তো এই আজকের দিনে নানান ধরনের রান্না বান্না থেকে আরম্ভ করে সমস্ত কিছুই হয়ে থাকে। আর আমাদের আজকেটা বিশেষ করে বাড়িতে একদমই কোনো রকম আমিষ খাওয়া হয় না, মাছ মাংস তো দূরের কথা। তো এই দুটো মেয়ের জন্য ডালিয়া করে নিচ্ছি, আর আমাদের জন্য লুচি আর ঘুগনি করে নেব। আজ কিন্তু আপনাদের সাথে একটা ভিন্ন টপিকের ওপর আলোচনা করব, দাম্পত্য জীবনের সুখী হবার মূল মন্ত্র। আজ এগুলো আমি আমার ক্ষেত্রে মেনে চলি। তো হঠাৎ করে আজকে কেন এই টপিকের ওপর আলোচনা করছি সেটাও আপনার সাথে বলে দিচ্ছি। যেহেতু আজ দোল পূর্ণিমা, অবশ্যই রাধাকৃষ্ণর একটা লীলা বলে কথা। আর প্রত্যেক দিন তো আমার সন্তানদের কীভাবে মানুষ করি, মানে তাদের কীভাবে কেয়ার করি, এছাড়া আমার সাংসারিক জীবনে নানান ধরনের কথাবার্তা থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম যে আমাকে তো অনেকেই বলে যে আমি খুব সুখে আছি, একা আছি, এই ধরনের কথাবার্তা তো প্রায় শুনে থাকি। প্লাস আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, এই সমস্ত কিছু নানান ধরনের কথা। তো আজকে ঠিক 2-1টা কথা আমি এই উপলক্ষেই বলতে চাই। তো দেখুন তো আপনাদের সাথে কার কার এগুলো মেলে। আমাদের জীবন, প্রত্যেকের জীবন কিন্তু প্রত্যেকের মতন আলাদা আলাদা। তো আমি আমার ক্ষেত্রে যেটা মানি, অবশ্যই একে অপরের সম্মান রাখা। তা বলে আমি এটা বলছি না যে সম্মান রাখা মানে যে একে অপরের সাথে এই যে ঝগড়া খুনসুটি এই সমস্তগুলো হবে না। এগুলো কিন্তু হবেই, কিন্তু তার সাথে সাথে একে অপরের সম্মানটা রাখছি বলতে, আপনি ধরুন কোনো রকম ভুল ত্রুটি করেছেন, অবশ্যই আপনার হাজব্যান্ড আপনাকে বলবে, কিন্তু সেটা সকলের সামনে না বকা দিয়ে বা না কিছু বলে, অবশ্যই সেটা 4 দেওয়ালের মাঝেও আপনাকে বলা যায়।
কারণ আপনার হাজব্যান্ড যদি সকলের সামনে আপনাকে কিছু বলে, সবাই কিন্তু ওই পয়েন্টটাই ধরে বসে থাকবে যে আপনি যখন কোনো ভুল ত্রুটি করবেন বা আপনার যখন আপনার তরফ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডকে বললেই আপনার হাজব্যান্ড কিন্তু আপনাকে কিছু বলবে। তো এই জিনিসগুলো আমার মনে হয় অ্যাভয়েড করা দরকার অবশ্যই। এই ক্ষেত্রে কিন্তু আমি হাজব্যান্ডের দিক দিয়ে বললাম। এবার আসে আমাদের নারীদের কিছু কিছু যে ভূমিকাগুলো থাকে, যেমন ধরুন স্বামীর আয় অনুযায়ী ব্যয় করা বা স্বামীর আয়ের ওপরে আমাদের সীমাবদ্ধতা থাকা। ধরুন আমরা এখন কোথাও একটা বেড়াতে যেতে চাইছি, যেখানে আপনার হাজব্যান্ড এই মুহূর্তে নিয়ে যেতে পারছে না বা কখনোই হয়তো সেই জায়গাটাতে নিয়ে যেতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের যদি আমরা এটা ভেবে নিই যে ওই জায়গাতে গেলেও যখন মনটা ভালো হবে, তেমন আশপাশে তো কোথাও ঘুরে এলে সেই জায়গাটা থেকেও মনটা ভালো হবে। তো অত দূরে না গিয়ে যদি সামনাসামনির মধ্যেও কোথাও 2-1 দিনের জন্য ঘুরে আসতে পারি, তো আমাদের আয় অনুযায়ী ব্যয়টাও হলো, অথচ মনে শান্তিও রইল। ঠিক এই ধরনের কথাবার্তাগুলো যদি মনে মনে আমরা ভেবে রাখি, অনেক বড় বড় চাহিদাগুলো একটু আমাদেরও যদি মেনে চলতে পারি, সেক্ষেত্রে কিন্তু সংসার জীবন অনেকটাই সুখের হয়। তো এইরকম তো আমি মনে মনে অনেক কিছুতেই ভেবে থাকি যে আর একটা জিনিস যেটা আমরা কি করি, যে ও এত ভালো ভালো ড্রেস পরছে, ওর হাজব্যান্ড ওকে এত ভালো ভালো ড্রেস এনে দিচ্ছে, ওর হাজব্যান্ড ওকে এই জায়গায় বেড়াতে নিয়ে যাচ্ছে, ওর হাজব্যান্ড ওকে এই রেস্টুরেন্ট নিয়ে যাচ্ছে, এই সমস্ত কথাবার্তাগুলি যদি আপনি ভুলতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের অর্ধেক সমস্যার সমাধান। অনেকেই হয়তো এফবিতে পোস্ট করে বা আমাকে হয়তো অনেকেই বলে যে এই জায়গায় যাচ্ছি ওই জায়গায় যাচ্ছি। মন খারাপ সত্যি বলছে, আমার এখনও পর্যন্ত কোনো দিনের জন্যই হয় না। যদি বলেন এই যে আমি ছোটো মেয়েটা হয়েছে বলে ঠিক সেইভাবে বেরোতে পারি না, সেক্ষেত্রে যেমন মনে হয় যে একটু করে যদি বেরোতে পারতাম। আর এই যে মাঝে মধ্যে আমার কাজকর্মের ফাঁকে ফাঁকে একবার করে মেয়েটাকে দেখতে যেতে হয় যে মেয়েটা কি করছে না করছে, আর একবার করে গিয়ে না মেয়েটা দেখলেও হয় না। অনেক সময় কি হয়, পাখারে চললে হয়তো শোনা যায় না, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। এখানে খালি চান করাটা একবার দেখুন, প্রত্যেকটা দিন ধরেছে যে চানটা করতে বসবে আর কিছুতেই উঠবে না। তো চলুন যে টপিকের উপর আলোচনা করছিলাম, আর একটা যেটা দুজনের ওপর বিশ্বাস রাখা। যে কোনো ক্ষেত্রেই আমার মনে হয় শুধুমাত্র একজনের ওপরে সংসার জীবন বা দাম্পত্য জীবন কখনোই ভালো হতে পারে না। অবশ্যই দুজনেরই সেই জায়গাগুলোতে মেনটেন করা দরকার, যেমন একে অপরের ওপর বিশ্বাস, একে অপরের ওপর ভরসা, এই সমস্ত কিছু। তারপরে যে কেউ কারোর সাথে ঝগড়া করবে না বা খুনসুটি করবে না, সেটা একদমই আমার মনে হয় যে হবে না, এরকম ঠিক না। বরং যেই সম্পর্কেতে খুনসুটি হবে না, ঝগড়া হবে না, সেটাই কিন্তু ব্যতিক্রম। আর এই রকম ব্যতিক্রম কিন্তু জীবন আমি অন্তত পছন্দ করি না। আমার জীবনে না, আমার তো হাজব্যান্ডের সাথে প্রত্যেকটা দিনই প্রায় নানান ধরনের খুনসুটি হয়, ঝগড়া হয়, কিন্তু 5 মিনিটের বেশি আবার সেটা থাকেও না। তো এই সমস্ত নানান ধরনের তো টুকটাক আমি আমার ক্ষেত্রেতে যেগুলো মেনেছি সেগুলোই আমি বলছি। আরও যেটা একটা কথা, এই কথাটা না বললেই না, একজনকে আরেকজনের সাথে তুলনা করবেন না। যেমন আপনি আপনার হাজব্যান্ডকে যেমন তুলনা করবেন না, ঠিক তেমনি কিন্তু আপনার হাজব্যান্ডের যদি আপনাকে অন্য কারোর সাথে তুলনা করে, সেটাও ঠিক ভালো দেখায় না। ধরুন আপনাকে অন্যান্য জনের থেকে, মানে অন্যান্য স্ত্রীর থেকে আপনাকে হয়তো দেখতে হয়তো সেরকম সুন্দর না বা ফর্সা নন বা এরকম নানান ধরনের হতে পারে। তো যখন বিয়ে করেছিল তখন তো নিশ্চয়ই আপনাকে দেখেই করেছিল এবং আপনার নানান ধরনের গুণাগুণ জেনেই করেছিল। এখন যদি সেই ধরনের কথাবার্তাগুলো কখনো তুলনা করে বা আপনিও যদি কখনো এইরকমভাবে তুলনা করে থাকেন যে কেন বিয়ে করলাম, তোমাকে তো ঠিক ভালো দেখতে লাগছে না, বা তোমার তো এখন টাকা পয়সা নেই, বা হাজব্যান্ডরা যদি এইরকম বলে যে তোমার থেকে তো ওকে এখন দেখতে ভালো লাগে, এই সমস্ত টপিকগুলো যদি কখনো কখনো আমরা একদম ঝেড়ে ফেলে দিই, মানে আমাদের জীবনে কখনো এইগুলোর জন্য আমরা না কোনো প্রস্তুত না থাকবো, না কখনো মুখে এই সমস্ত কিছু আনবো, তাহলে কিন্তু জীবনটা পুরোপুরি স্মুথলি চলবে। কিন্তু এই ধরনের কথাবার্তা যদি কখনো কারোর সাথে তুলনা করেন, মানে তুলনা যদি আনেন, কি করছিস দেখি, সেক্ষেত্রে কিন্তু নানা ধরনের প্রবলেম হবে। আর এখানে এর কাণ্ডটা একবার দেখুন, কেমন ক্রিম মাখতে এসেছে দেখ। হ্যাঁ, তখনই তো বলতে হয়। তুমি যে কেমন ফাঁকিবাজ। এরকম বইপত্র পড়া আছে, সকাল রাত দিন সারাদিন বইপত্র পড়া থাকবে। আর এই যে তারপরে কাজগুলো করে নে। এখানে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। মটর কড়াইটা আমি আগের দিন রাত থেকে ভালো রকমভাবে ভিজিয়ে রেখেছিলাম।
প্রায় 8-9 ঘন্টা ভালো রকম ভিজে গেছে। আর এবারে ভালো করে ধুয়ে আর জলটা ঝরিয়ে রেখেছি। এবারে কিন্তু ভালো করে খালি উল্টে পাল্টে ভাজলেই এই যে আমরা দোকান থেকে যে মটর কড়াইগুলো কিনি ঠিক সেই রকম কিন্তু মটর কড়াই হয়ে যাবে। আর যদি ঝাল কড়াই বানাতে চান তাহলে এটাই কিন্তু ভালো করে উল্টে পাল্টে ভেজে মানে লাল লাল করে যে ভাজাটা হয়, ভাজার পর এটাতে কিন্তু শুধুমাত্র লঙ্কা আর নুন মাখিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবে আপনাদের এই যে দোকানে তৈরি ঝাল কড়াই। আমি কিন্তু বাড়িতে এটা প্রায় টাইম ভেজে রাখি, আর আমার মেয়ে কিন্তু এই কড়াই ভাজাটা খেতে ভালোবাসে। আমি সাধারণত এখনও পর্যন্ত দোকান থেকে কিনে মেয়েটাকে একটা দিনের জন্য দেওয়া হয়নি। আমি প্রত্যেকটা বার যখনই ঘুগনির জন্য কড়াই ভেজাই একটু বেশি করে ভিজিয়ে রাখি, আর এই মেয়েটার জন্য এইভাবে করে দিই। খুব পরিমাণে কিন্তু তেল দিলে দেখি চারিদিকে ছিটকায়, এতটাই ছিটকায় মানে কি বলবো, যেন মনে হবে বম ফুটছে এইরকম টাইপের। তো বম ফাটার মতন আওয়াজ হয় আর চারিদিকে ছিটকে পড়ে বলে আমি একটু কম তেলেই আজকে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তেলটা একদম ভালো করে ঝেড়ে নিচ্ছি, তেলটা একদম নেই। আর লবণটা কিন্তু আমি যখন হাফ ভাজা মতন হয়ে গেছে ঠিক তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। একদম প্রথমেই লবণটা দেবেন না যদি এইভাবে করতে চান। হাফ যখন ভাজা হয়ে যাবে তারপরে লবণটা দেবেন, তা না হলে এই যে তুলে নেবেন, তুলে নেবার পরে এই গরম যখন থাকবে এই মুহূর্তে লবণটা দিয়ে দেবেন, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে একদম দোকানের মতন তৈরি মটর ভাজা বা ঝাল কড়াই। যেটাই করতে চান করে নিতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এই যে দোকান থেকে কিনে খাবেন সেটা এখন কবের যে জিনিসপত্র এসেছে সেটাও ঠিক বুঝতে পারবেন না। আর অনেক দিনের পর এই যে আজকে আবার ছাদে এলাম, ঠিক এই রকম বলবো না, কারণ আগের দিনে আমি গিয়েছিলাম ছাদে তো আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা। আর আজকে এই যে বড় মেয়েটাও আছে। আর একদম সকাল থেকে ভেবেছিলাম যে আজকে যাব মেলায়, কিন্তু মেলায় আর একদমই যাওয়া হলো না, কারণ আকাশের ওয়েদারটা দেখুন আর ভালো রকমভাবে মেঘ গর্জে উঠছে। তো সমস্ত কিছু একদম বাঁধা নিষেধ হয়ে আছে, তাই আজকে আর মেলায় না গিয়ে একটু ছাদে এলাম একটু ঘুরতে। আর প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে নিচে, উপরে এলাম একটু হালকা হালকা যাতে বাতাস বয় আর সেই বাতাসটা একটু গায়ে লাগে। এই সামনে দিয়ে একটা শেয়াল যাচ্ছে, এই যে মেয়েটা দেখছে দেখুন, ওই মেয়েটাকেই দেখালাম যে দূরে একটা শেয়াল যাচ্ছে। এই সমস্ত কিছু হয় আর কি উপরে এলে। আর একটু সন্ধে হলেই হুক্কা হওয়ার আওয়াজ তো হবেই, তার সাথেও চারিপাশে বেশ কুকুর যেমন আশপাশে ঘোরাঘুরি করে ঠিক সেই রকম শেয়ালও আশপাশে ঘোরাঘুরি করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি তো আমার দাম্পত্য জীবনের বেশ কয়েকটি কথা আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তীতেও নানান ধরনের এইরকম আলোচনা করতে পারি। শুধুমাত্র তো আমাদের শিশুদের নিয়ে বা বাচ্চাদের নিয়ে আমাদের সংসার জীবন না, দাম্পত্য জীবনটা মেনটেন করাটা অবশ্যই একদম নখদর্পণে আমাদের যাকে বলে আর কি, এটা অবশ্যই মেনে চলতেই হবে। তা না হলে কিন্তু আমরা যতই ভালো থাকার চেষ্টা করি কিছুতেই ভালো থাকা যায় না। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, এবং যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি আজ এই পর্যন্তই রাখলাম। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা আপনাদের প্রিয়জনদেরকে নিয়ে অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।